হাসপাতালের করিডোরের বাইরে দাঁড়িয়ে ছিল কায়ান, ক্রিশ্চিয়ান ও এমির। ঠিক সেই সময় কেবিনের দরজা আলতো করে খুলে গেল আর রিদিয়া বেরিয়ে এলো। সে এসে তাদের সামনে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে তার দৃষ্টি গিয়ে থামলো কায়ানের হাতে। রক্তে রঞ্জিত, ক্ষতবিক্ষত সেই হাত, যে হাতে কিছুক্ষণ আগে নিজের রাগ, যন্ত্রণা আর অসহায়তা উজাড় করে দিয়েছিল কায়ান। হাতের গাঁটে জমাট বাঁধা রক্ত, ছড়িয়ে থাকা ক্ষতের দাগ দেখে হৃদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিঃশব্দে এগিয়ে এসে কায়ানের হাতটা নিজের নরম উষ্ণ মুঠোয় তুলে নিল। তারপর বিন্দুমাত্র কথা না বলে সে কায়ানকে সঙ্গে নিয়ে টানতে টানতে হাঁটতে শুরু করলো। কায়ান প্রথমে বিস্মিত হয়ে তার দিকে তাকালো, পরে আর কিছু না জিজ্ঞেস করে চলতে লাগলো। ওদিকে এমির এবং ক্রিশ্চিয়ান দুজনেই পুরো দৃশ্যটা দেখে প্রায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হাসপাতালের ড্রেসিং রুমে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। ছোট্ট ঘরটাতে চেয়ারে বসেছিল কায়ান। তার পরনে ভেজা কালো অফিস ট্রাউজার আর কালো স্যান্ডো গেঞ্জি। তার ঠিক পাশেই বুকের সামনে দুহাত গুটিয়ে দাঁড়িয়ে ছিল রিদিয়া। কিছুক্ষণ আগেই সে শাড়ি বদলে নিয়েছে। বৃষ্টিতে তার শাড়ি সম্পূর্ণ ভিজে গিয়েছিল, তাই এলিফের জন্য আনা জামা কাপড়ের মধ্য থেকে একটা চুড়িদার তাকে জোর করিয়ে পরিয়ে দিয়েছিল এলিফ। সাদামাটা সেই সবুজ চুড়িদারেও তাকে অসাধারণ সুন্দর লাগছিল। কারণ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে অধৈর্য স্বরে বলে উঠল, মিসেস আর্সলান, এসব ছোটখাটো আঘাতে মিস্টার আর্সলানের কিছু হয় না, আমার দ্বারা আছে। হাতের অপারেশন হবে না যে আপনার ঘন্টা নষ্ট হবে। 5 মিনিটে ড্রেসিং করার 5 মিনিটের ড্রেসিং আর ব্যান্ডেজ করে দেবে ওরা, ঠিক হয়ে যাবে। কথাটা শুনে কায়নার ঠোঁটের কোণে অজান্তেই এক মৃদু হাসি ফুটে উঠল। হৃদয়ের এই অকারণ রাগ, এ যত্নে মেশানো অনুভূতি, সবকিছু তার ভীষণ ভালো লাগছিল। ঠিক তখনই এক নার্স হাতে ট্রে নিয়ে ভেতরে প্রবেশ করলো। প্রয়োজনীয় সরঞ্জাম সাজিয়ে সে কায়নের সামনে একটা টুল টেনে বসলো। তারপর ড্রেসিং শুরু করার জন্য কায়নের ক্ষত হাতটা নিজের হাতে নিতে উদ্যত হলো। আর সেই মুহূর্তে রিতিয়ার ভেতরে যেন কোথা থেকে এক অদ্ভুত জ্বালা মাথাচাড়া দিয়ে উঠল। সে এগিয়ে এলো। এক্সকিউজ মি, আমার হাজবেন্ডের এসব ছোটখাটো আঘাতে কিছু হয় না। আপনি যান, অন্য পেশেন্ট দেখেন। অনেক ব্যস্ত মানুষ আপনি, শুধু শুধু সময় নষ্ট। এরপর রিদিয়া ধীরে ধীরে কায়নের দিকে ফিরল। জান, এই মেয়ের মুখে জান শুনে কায়ন যেন ভেতরে ভেতরে উন্মাদ হয়ে উঠল। তার চোখে স্পষ্ট দুষ্টুমির ঝিলিক। সে খুব ভালো করে বুঝতে পারছে হৃদয়ের এই অস্থিরতা, এর আগের উৎস আসলে নিখাদ ঈর্ষা। আর সেই ঈর্ষাকে আরো একটু উস্কে দিতেই কায়ন গলা খাঁকড়ে দিয়ে ইচ্ছে করেই গম্ভীর স্বরে বলল, ওনার যদি মনে হয় ড্রেসিং দরকার করতে পারে, আমার কোনো প্রবলেম নেই, 5 মিনিটের ব্যাপার। কথাটা শেষ হতেই রিদিয়ার চোখ যেন মুহূর্তে জ্বলে উঠল। অন্যদিকে নার্সও পেশাদার ভদ্র হাসি মুখে টেনে বলল, না না ম্যাম, আমাদের কোনো প্রবলেম নেই, এটাই তো আমাদের কাজ। আর স্যারের হাতে অনেকটা লেগেছে। আর ঠিক তখনই রিদিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উচ্চ কণ্ঠে বলে উঠল, এই কি বললাম শোনা যাচ্ছে না? ওঠ এখান থেকে। নার্সটা ঘাবড়ে গেল। টুল ছেড়ে উঠে দাঁড়ালো মুহূর্তেই। ভয়ে ট্রেটা নিয়ে ওখান থেকে বেরোতে যাবে, তখন রিদিয়া নাক মুখ ফুলিয়ে কোনো শব্দ না করে নার্সের হাত থেকে এক ঝটকায় ট্রেটা নিয়ে কায়ানের সামনে টুল টেনে বসলো। রাগে ফুঁসতে ফুঁসতে সে কায়ানের ক্ষতস্থানে স্যাভলন লাগাতে শুরু করলো, একটু বেশি জোরে। কায়ান ব্যথায় মুখ কুচকে ফেললেও কিছু বলল না। আর রিদিয়া বিড়বিড় করে বলতে লাগলো, প্রবলেম নেই তাই না? কোনো প্রবলেম নেই, অসভ্য লোক। হঠাৎই খুব মৃদু, প্রায় ফিসফিসে স্বরে হৃদিয়ার কণ্ঠ ভেসে এল। সরি। শব্দটা যেন কায়ানকে খানিকটা থমকে দিল। সে ভ্রু উঁচু করল, চোখে ফুটে উঠল বিস্ময়ের রেখা। অবাক দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে মাথা সামান্য কাত করে বলল, আমি এতদিন আপনাকে আর এলিফকে। কথাটা শেষ করতে দিল না কায়ান। সঙ্গে সঙ্গে সে নরম অথচ দৃঢ় স্বরে বলে উঠল, শাট আপ, এই বিষয় নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না। আর তুমি আমাকে কখনো সরি বলবে না, তোমার কোনো দোষ ছিল না। শুধু একটা জিনিস মনে রাখবে, মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করে নিতে হয়।
আই ডোন্ট নো তোমাকে ঠিক কোন ছবিগুলো দেখানো হয়েছে, কিন্তু এটা ডিজিটাল যুগ। এখানে ইম্পসিবল বলে কিছু নেই। যা দেখা যায় তার সবই যে সত্যি এমনটা ভাবাই ভুল। আমার যে আরও কিছু জানার আছে, বলবেন কি? বেবি, তোমার কি জানার আছে? আর জেনেও বা কী করবে? আমাদের মধ্যে কিছু চেঞ্জ হবে না। সব কিছু জানলে তোমার ফিলিংস আবার আমার জন্য উইক হয়ে যাবে, ঠিক ইস্তাম্বুলের সময়ের মতো। কথাগুলো যেন হৃদয়ের বুকের ভেতর গিয়ে নিঃশব্দে বিঁধল। এক দীর্ঘশ্বাস ফেলে কায়ান চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, কিন্তু আমার ফিলিংস তো চেঞ্জ হবে না তোমার জন্য মিসেস আর্সেলান, না তো তুমি আমার থেকে মুক্তি পাবে। এরপর নিজের ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ, কিন্তু এসব নেক্সট টাইম থেকে আর করবে না। হৃদয় ব্যথাত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কত কিছু বলতে চাইছে, কিন্তু কায়ান তার সেই দৃষ্টি উপেক্ষা করল আর হৃদিয়াকে এক ঝটকায় কোলে তুলে নিল। কারণ তার পক্ষে এই মেয়ের দৃষ্টি উপেক্ষা করা সম্ভব, কিন্তু এই মেয়েকে নয়। এরপর কায়ান পা বাড়ালো বাইরের দিকে, আর হৃদিয়া সে অধিকার বুঝে কায়ানের গলা জড়িয়ে নিল। হৃদয় মনে মনে প্রতিজ্ঞা করে বলল, কষ্ট দেবে দাও মিস্টার আর্সলান, আমিও তোমার মিসেস আর্সলান, তাই তোমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়ব। তোমার দেয়া প্রতিটি কষ্ট আমি নিজের অধিকারের মতোই গ্রহণ করব, কারণ আমি বুঝে গেছি তোমার এই কঠিন খোলসের পেছনে এক অনুভূতি ভরা খোলা আকাশ লুকিয়ে আছে, আর সেই খোলা আকাশে একমাত্র ওনার অধিকার আমার। কায়ানের রেঞ্জ রোভারটা বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে চলছে। দুজনের মধ্যে কোনো কথা নেই, শুধু গাড়ির ভেতর আছে নীরবতা। কায়ানের শান্ত দৃষ্টি স্থির রাস্তার দিকে, অথচ পাশে বসে থাকা হৃদিয়ার পলক্ষীন চাহনি বারবার এসে স্পর্শ করছে তাকে। বেবি, ক্যান ইউ প্লিজ স্টপ? বেবি, ক্যান ইউ প্লিজ স্টপ লুকিং এট মি লাইক দিস? কিন্তু হৃদিয়ার যেন উত্তর আগে থেকেই প্রস্তুত ছিল। এক মুহূর্ত দেরি না করে সে শান্ত অথচ খোঁচামারা কণ্ঠে বলল, আপনার তো আমার প্রতি কোনো অনুভূতিই নেই, তাহলে আমি তাকালাম কি না তাকালাম তাতে আর কি বা আসে যায়? আমার ভালো লাগছে তাই আমি তাকিয়ে আছি, আপনার ভালো না লাগলে আপনি না তাকালেই পারেন। কথাগুলো বলে এক ভারী নিঃশ্বাস পেল। তারপর ধীরে ধীরে তার নুপুর পরা পা দুটো তুলে দিল গাড়ির ড্যাশবোর্ডে। বৃষ্টির জলে ভিজে তার হলদে ফর্সা পা দুটো যেন আরো রক্তিম আভায় দীপ্ত হয়ে উঠেছে। চুড়িদারের ভেজা পাজামা গোড়ালির খানিক উপরে সরে এসেছে। উন্মুক্ত হয়েছে তার মসৃণ পায়ের রেখা। পায়ের পাতায় আঁকা আলতার রং বৃষ্টির জলে ধুয়ে মুছে গেলেও সেই ম্লান লালিমার মধ্যেও ছিল এক অদ্ভুত মায়া, এক অনুচ্চারিত আহ্বান। এরপর চুরি পরা হাত জানলায় ঠেকিয়ে বাইরে চোখ রাখল। বাইরে অবিরাম ঠান্ডা বাতাস। ইচ্ছে করেই পায়ের উপর পা তুলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উপরের ঝুনঝুন শব্দ গাড়ির নিস্তব্ধতায় এক মোহময় সুর তুলতে লাগলো। সেই সুর, সেই দৃশ্য, সেই অনিচ্ছাকৃত নির্লিপ্ততা সব মিলিয়ে কায়ানের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে বারবার শুকনো ঠোঁট ভিজিয়ে ঢোক গিলতে লাগলো। অবশেষে নিজেকে সংযত রাখার শেষ চেষ্টা নিয়ে ঠোঁট কামড়ে কাপা গলায় বলল, আমার ড্রাইভ করতে সমস্যা হচ্ছে, ক্যান ইউ প্লিজ স্টপ? হৃদয় এবারও তার দিকে ফিরল না। জানলার বাইরেই দৃষ্টি রেখে নির্বিকার স্বরে বলল, আমার পা ঝুলিয়ে বসতে অসুবিধা হচ্ছে, তবুও যদি এতে আপনার সমস্যা হয় তাহলে আপনার কোলের উপরেই রাখি। কথাটা শেষ হতেই কায়ানের মাথায় যেন বজ্রপাত ঘটল। তীব্র শব্দে ব্রেক কষতেই গাড়ি রাস্তার পাশে থেমে গেল। সে বিস্ময়ে বলে উঠল, কি? এই মেয়ে কি বলল? সে এক অসহায় দৃষ্টি ছুড়ে দিল হৃদিয়ার দিকে, অথচ হৃদিয়া যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে আরো আরাম করে পা গুছিয়ে নিল। এরপর জানলার দিকে তাকিয়ে একেবারে স্বাভাবিক কণ্ঠে বলল, মিস্টার আর্সলান, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি চালাবেন প্লিজ। কায়ান কথাগুলো বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। এরপর যেন বাস্তবে ফিরে এলো। থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। গাড়ি আবারও চলতে শুরু করলো। বাইরে বৃষ্টি, ভেতরে উত্তাল এক নীরবতা। কিছুক্ষণ পর কায়ান চোরের মতো আবারও তাকালো হৃদিয়ার পায়ের দিকে। তারপর ইতস্তত কণ্ঠে জিজ্ঞেস করলো, বেবি, তোর পায়ে লাল রঙের কিছু ছিল, এখন নেই কেন? হৃদয়া মুখ ফিরিয়ে মৃদুস্বরে উত্তর দিল,
বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। কায়ান আর কথা বাড়ল না। তার নীরবতার সেই ক্ষণস্থায়ী আবরণটুকু ভেঙে হঠাৎই হৃদয়ের ক্ষুধার্ত পেট থেকে এক মৃদু শব্দ ভেসে এলো। মুহূর্তেই লজ্জায় তার গাল দুটো হালকা রাঙা হয়ে উঠল। তড়িঘড়ি করে দুহাত পেটের উপর চেপে ধরে সে কায়ানের দিকে তাকালো। কায়ান কিছু বলল না, শুধু একবার তার দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল নীরব উপলব্ধি, এক অদ্ভুত কোমলতা। এরপর গাড়ি চালাতে চালাতে চারপাশে চোখ বুলিয়ে গাড়িটা গিয়ে থামলো অভিজাত এক পিৎজা বারের সামনে। কোনো কথা বলল না, শুধু গাড়ি থেকে নেমে গেল। গায়ে তখনও সেই কালো স্যান্ডো, অথচ তার ব্যক্তিত্বের দীপ্তি এতই চোখে লাগার মতো যে আশেপাশে অনেকের দৃষ্টি অনায়াসে তার দিকে ঘুরে গেল। বিশেষ করে আশেপাশের তরুণীদের চোখে ফুটে উঠল বিস্ময়ের মুগ্ধতায়। কিন্তু কায়ান সেসবের দিকে ভ্রুক্ষেপও করল না। সে শুধু তার একমাত্র নারীর দৃষ্টির মোহের জন্য নিজেকে ডুবিয়ে রাখে। যে মানুষটার একটা ছোট্ট নির্দেশ পালন করতে 10 জন হাউসস্টাফ ছুটে আসে, সেই মানুষটাই আজ নিজের বউর জন্য পাবলিক প্লেসে খাবার কিনতে এসেছে। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে করে পিৎজার বক্স আর সঙ্গে বিলাসী স্বাদের 10-12টা বক্সের রয়েস চকলেট। যখন সে বক্সগুলো হৃদয়ের হাতে তুলে দিল, তখনই হৃদয়ের দৃষ্টি আটকে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা ফুচকার গাড়িতে। চোখ দুটো মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। শিশুসুলভ আগ্রহে সে আঙুল তুলে দেখিয়ে বলল, মিস্টার আর্সলান, আমি ফুচকা খাবো। কান পকেটে হাত দিয়ে সেদিকে তাকাতেই তার চোখ মুখ কুঁচকে গেল। বিরক্ত কণ্ঠে বলল, হোয়াট? ইটস আনহাইজেনিক। পেন্ট হাউস গিয়ে অ্যালেক্সকে বলে দিস। কথা শেষ হতেই হৃদয় ঠোঁট ফুলিয়ে পিৎজার বক্সটা পাশে সরিয়ে রাখল। চোখে মুখে জেদ আর অভিমানের ছায়া নিয়ে বলে উঠল, হাইজেনিক ফুচকার টেস্ট নেই, আমি ওই ফুচকাই খাবো, নইলে কিছু খাবো না। কান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। অবশেষে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে পকেটে হাত দিয়ে ভারী পদক্ষেপে এগিয়ে গেল ফুচকার গাড়ির দিকে। দিদিয়া জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে বলল, বেশি করে ঝাল দিতে বলবেন। চিৎকার শোনা মাত্রই কায়ান দাঁড়িয়ে পেছন ফিরে এমন এক দৃষ্টি ছুড়ে দিল যাতে ছিল বিরক্তি, তেমনি লুকিয়েছিল অদ্ভুত একাবতে। সে বিড়বিড় করে বলে উঠল, এমনিতে ম্যাডম্যান হয়ে আছে এই মেয়ের জন্য, এবারে সব কিউট ফেস করে ডেডম্যান বানিয়ে দিক। কিছুক্ষণ পর সে ফিরে এলো হাতে করে এক প্লেট ঝাল ঝাল ফুচকা নিয়ে, মুখে গম্ভীরতা বজায় রাখার ব্যর্থ চেষ্টা। প্লেটটা হৃদয়ের হাতে ধরিয়ে দিয়ে আবারও নিজের সিটে গিয়ে বসে পড়ল। দরজাটা একটু জোরেই বন্ধ করল, যেন নিজের উপরে বিরক্ত। গাড়ি আবারও চলতে শুরু করলো, আর রিদিয়া সে সম্পূর্ণ নিজের জগতে একের পর এক ফুচকা খাচ্ছে, যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে তার হাতের ওই ছোট্ট ফুচকার মধ্যেই বন্দি। হঠাৎই সে একটা ফুচকা তুলে কায়নের মুখের সামনে ধরল। ঠোঁটের কোণে চওড়া দুষ্টু হাসি নিয়ে বলল, খাবেন একটা শেয়ারিং উইথ কেয়ারিং? কায়ান তাকিয়ে পড়ল হৃদয়ের দিকে। তার ঠোঁটে লেগে থাকা সে তৃপ্তি মাখা দুষ্ট হাসিটুকু যেন কায়ানের সমস্ত সংযমকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছিল। এদিকে হৃদয় খুব ভালো করেই জানে কায়ান ঝাল একেবারেই সহ্য করতে পারে না, তবু ইচ্ছে করেই তাকে জ্বালানোর জন্য এই দুষ্টুমি করে যাচ্ছে। আর কায়ান বউ যখন নিজের হাতে ফুচকা তুলে ধরেছে, তখন না খেয়ে থাকার তার শক্তি কোথায়? মন তো ততক্ষণে আত্মসমর্পণ করে বসে আছে। তাই অনিচ্ছুক ভান করলেও শেষ পর্যন্ত মুখ বুঝেই ফুচকাটা খেয়ে নিল। আর পরের মুহূর্তেই ঝালের চোটে আগুন যেন বুক, গলা, এমনকি কান পর্যন্ত ছড়িয়ে পড়ল। তার কান লাল হয়ে উঠল, চোখের কোণে পানি চিকচিক করতে লাগলো। তবুও একটা শব্দ করল না। নিঃশব্দে গম্ভীর মুখে ফুচকাটা গিলে ফেলল। এই দৃশ্য দেখে হৃদয়ের ভেতর ভেতর হাসি আরো বেড়ে গেল, কিন্তু সে হাসি চেপে রেখে আরো এক ধাপ এগোলো। ফুচকা খাওয়া শেষ করে প্যাকেট থেকে পিৎজা বের করে দুটো স্লাইস খেয়ে বের করলো রয়েস চকলেটের একটা বার। ধীরে ধীরে পরম উপভোগে কাঠি দিয়ে এক টুকরো চকলেট তুলে নিল মুখে, যেন ইচ্ছে করেই কানকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। চোখ বুঝে সে মোলায়েম মিষ্টতার স্বাদ উপভোগ করতে লাগলো আর মন করতে শুরু করলো। আর ঠিক তখনই গলে যাওয়া এক ফোঁটা চকলেট নীরবে গড়িয়ে এলেও তার ঠোঁটের কোণ বেয়ে আর চোখে দেখাই ক্ষুদ্র দৃশ্যই যেন
কায়ানের ধৈর্যের শেষ বাঁধটুকু ভেঙে দিল। মুহূর্তের মধ্যে সে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিল। শহরের কোলাহল ছেড়ে গাড়ি এসে থামল এক নির্জন ফাঁকা রাস্তায়। নিজের দুষ্টুমিতে এতটাই মগ্ন ছিল রিদিয়া যে সে কিছুই টের পায়নি, কিন্তু হঠাৎই গাড়ির ব্রেক কষতেই সে চমকে চোখ খুলল। চারপাশের নির্জনতা দেখে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই কায়ান গাড়ি থেকে নেমে গেল। তারপর দ্রুত পায়ে ঘুরে এসে রিদিয়ার পাশের দরজাটা খুলল। পরের মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই সে একটু ঝুঁকে রিদিয়ার মেধহীন কোমর ধরে এক ঝটকায় বাচ্চাদের মতো কোলে তুলে নিল। রিদিয়া বিস্ময়ে স্থির হয়ে গেল। প্রতিবাদ করার বা কিছু বোঝার আগেই কায়ান তাকে গাড়ির সামনের বোনেটের উপর বসিয়ে দিল। অপ্রত্যাশিত এই ঘটনায় হৃদয়ের হৃদস্পন্দন যেন এক লাফে বেড়ে গেল। তার বুক দ্রুত ওঠানামা করছে। কায়ানের অবস্থাও ভিন্ন নয়। ঝালের তীব্রতায় তার নীলাভ চোখ দুটো লালচে হয়ে উঠেছে, আর সেই চোখে এখন মিশে আছে এক গভীর অস্থিরতার অদম্য আকর্ষণ। সোডিয়ামের হালকা আলোয় তার দৃষ্টি স্থির হয়ে রইল রিদিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা সেই এক ফোঁটা গলে যাওয়া চকলেটের উপর। এক ভারী নিঃশ্বাস ফেলে কায়ান এগিয়ে এলো হৃদের অনেক কাছে, কিন্তু তাতেও তার মন ধরল না। তারপর এক ঝটকায় রিদিয়ার নুপুর পরা পা দুটো নিজের দুহাত দিয়ে টেনে এনে অ্যাপসের সঙ্গে মিশিয়ে নিল, এতটাই কাছে যে রিদিয়া তার উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারল। এই আকস্মিক সান্নিধ্যে রিদিয়া কেঁপে উঠল। তার বুকের ভেতরের হৃদস্পন্দন ছন্দ হারিয়ে ফেল। হৃদয়ের বক্ষজোড়া কায়ানের বুকের সঙ্গে মিশে গিয়ে ওঠানামা করছে। কায়ানের হৃদস্পন্দন তড়িৎ গতিতে বেড়ে গেল। দূরত্বটুকু এখন কেবল নিঃশ্বাসের। হৃদয়ার ঠোঁট কাঁপছে। হৃদয়ের আঙুলগুলো অজান্তেই গাড়ির বোনেটের প্রান্ত আঁকড়ে ধরল। কাপা কণ্ঠে প্রায় ফিসফিস করে বলল, কি কি করছেন? কায়ান হৃদয়ার কপালের সঙ্গে কপাল ঠেকাল। এরপর হৃদয়ের ঠোঁটের একেবারে কাছাকাছি এসে ঘোর লাগা কর্কশ কণ্ঠে ফিসফিস করে বলে উঠল। শেয়ারিং উইথ কেয়ারিং বেবি। শব্দগুলো যেন রাতের নিস্তব্ধতায় আরো গভীর হয়ে উঠল। হৃদয় কিছু বলার আগেই কিংবা বলার সুযোগ পাওয়ার আগেই কায়ান তার আধা ভেজা চুলের ভেতর আঙুল ঢুকিয়ে দিল। এরপর এক ঝটকায় নিজের ঠোঁট দিয়ে হৃদয়ের কোমল অধৈর্যরা আঁকড়ে ধরল। হৃদয়ের দম বন্ধ হয়ে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে, কিন্তু কায়ানের উন্মাদনা হৃদয়ের ঠোঁটের উপর বেরিয়ে চলেছে। বাড়ছে দুজনের হৃদস্পন্দন। হৃদয়া নিঃশ্বাস নেওয়ার জন্য নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু ঘোর লাগা মুহূর্তে ডুবে কায়ান আরো উন্মাদ হয়ে তাকে আঁকড়ে ধরল। হৃদয়ের হাত পা হিমশীতল হয়ে আসছে। হে নির্জন পরিবেশে শুধু মিলিত হচ্ছে কায়ানের গোয়ানি, আর রিদিয়া সে যেন ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো সে অনিবার্য টানে। সময় ধীরে ধীরে পেরিয়ে গেল 10 মিনিট। সঙ্গে বাড়ল কায়ানের চুম্বনের তীব্রতা। মুহূর্তগুলো যেন দীর্ঘ হয়ে উঠছিল এক অদ্ভুত আবেশে। হৃদয়ের এক হাতে ধরা ছিল আধখোলা চকলেটের বার, আর অন্য হাতটা শক্ত করে আঁকড়ে ধরল কায়ানের কালো স্যান্ডেল। যেন সে আঁকড়ে ধরা হাতেই তার সমস্ত ভারসাম্য, সমস্ত সমর্পণ। কায়ানের সান্নিধ্যের তীব্রতায় হৃদয়া ধীরে ধীরে পেছনে হেলে পড়ছিল। তার শরীর ধনুকের মতো বেঁকে উঠছিল, আর কায়ান সে ছন্দের সঙ্গী হয়ে আরো কাছে ঝুঁকে আসছিল। একসময় হৃদয়ার পিঠ গাড়ির বোনেটে গিয়ে ঠেকল, আর তার হাত দুটো গিয়ে স্পর্শ করলো গাড়ির ঠান্ডা কাছে। আর ঠিক সেই মুহূর্তে কায়ান হৃদয়ার দুই কবজি নিজের বাঁ হাতের মুঠোয় আবদ্ধ করল হৃদয়ের মাথার উপরে। আর ঠিক তখনই হৃদয়ের আঙুলের ফাঁক থেকে আলগা হয়ে গেল চকলেটের বারটা। কায়ান সেখান থেকে এক টুকরো চকলেট ডান হাতে নিয়ে লাগিয়ে দিল হৃদয়ের পায়ের নুপুরের কাছে। কায়ানের নিজের আঙুলের স্পর্শ দিয়ে নুপুরের চারপাশে সে মিষ্টি রেখা স্লাইড করতে লাগলো। সব মিলিয়ে হৃদয়ের সারা শরীর শিহরণে কেঁপে উঠল। নুপুরের ক্ষীণ রিনঝিনির শব্দ রাতের নীরবতায় আরো স্পষ্ট হয়ে উঠল, আর সেই শব্দ কায়ানকে আরো মাতোয়ারা করে তুলল। তবুও ছাড় পেল না হৃদয়ার কোমল অধৈর্যরা। কোনো মতেই নিজেকে কায়ানের থেকে সরাতে পারছে না, কারণ সেই শক্তিটুকু অনেক আগেই হারিয়ে ফেলেছে। সময় পেরিয়ে গেল আরো 20 মিনিট। হৃদয়ার শরীর হিমশীতল হয়ে ছেড়ে দিল, আর প্রায় 36 মিনিট পর কায়ান ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দিল হৃদয়ার অধৈর্যরা। কায়ান মুখ তুলে তাকালো। এরপর সামনে ঝুঁকে পড়া
চুলগুলোর ফাঁক দিয়ে নেশালো নীলাভ দৃষ্টি ছুড়ে দিল রিদিয়ার দিকে। কায়ানের ঠোঁটে তখনও মিশে আছে তরল উষ্ণতা। রিদিয়া তখন স্থির। এরপর কায়ান একটু ঝুঁকে রিদিয়ার পায়ের নুপুরের কাছে ঠোঁট স্পর্শ করে সে চকলেটের উষ্ণতায় নিজেকে ডুবিয়ে দিল। তারপর কায়ান সোজা হয়ে দাঁড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের কোণা মুছে নিল। এরপর এক হাতে নিজের চুল গোজে আর এক হাত দিয়ে হৃদয়ের নুপুর পড়া পা দুটো আঁকড়ে ধরল। এরপর ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে উঠল, আমায় পাগলের মতো বড্ড জ্বালা ছিল অ্যাঙ্কলাসের শব্দ। রিদিয়া কিছু বলল না। তার গাল লাল হয়ে উঠেছে, চোখে এখন পরাজয়ের নিরাশতা। সে শুধু নীরবে তাকিয়ে রইল কায়ানের দিকে। কায়ান ঠোঁটের কোণে এক বাঁকা হাসি টেনে আবারও একটু ঝুঁকে এলো। নেক্সট টাইম স্পাইসের লিমিট বাড়ালে? বাকিটুকু শেষ না করেই সে এক ঝটকায় রিদিয়াকে তুলে নিল নিজের কাঁধে। রিদিয়া হালকা চমকে উঠল, আর কোনো শক্তি তার অবশিষ্ট ছিল না। গাড়ির দিকে হাঁটতে হাঁটতে কায়ান মৃদু স্বরে হেসে বলল, আমার টাইম লিমিটও কিন্তু বেড়ে যাবে মিসেস আরসলান। ড্রাইভিং সিটে রিদিয়াকে নিয়ে বসতেই তার ক্লান্ত শরীর ঢলে পড়ল কায়ানের বুকে। কায়ান এক হাতে স্টিয়ারিং ধরল, অন্য হাতে তাকে বুকের মধ্যে আগলে রাখলো। তারপর কায়ান রিদিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কোনো সমস্যা নেই। I will take every spice you're willing to give me, baby. But I don't think you can handle me. হৃদয় আধখোলা চোখে তাকিয়ে খুব আস্তে প্রায় ফিসফিসিয়ে বলল, অসভ্য। रू, ऐसा दीवाना हूँ मैं तेरे प्यार में। মধ্যরাত অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু ঢাকার আকাশ ছোঁয়া অট্টালিকার গভীর বেসমেন্টে এখনো প্রতিধ্বনিত হচ্ছে এক পুরুষের হৃদয় বিতারক আর্তনাদ। একের পর এক চাবুকের আঘাত ছিন্নভিন্ন করে দিচ্ছে তার শরীর। প্রতিটি আঘাতে বাতাস ভারী হয়ে উঠছে যন্ত্রণা আর রক্তের গন্ধে। সামনে দাঁড়িয়ে আছে নিকোলাই। তার হাতে ধরা কালো চাবুকের গায়ে লেগে আছে টাটকা রক্ত। তাতে দাঁত চেপে সে গর্জে উঠল, তোর মুখ থেকে তো বের করেই ছাড়বো। বল, কে পাঠিয়েছে? রক্তাক্ত লোকটা যন্ত্রণায় কুকড়ে গিয়ে কাপা কণ্ঠে বলল, আমাকে মেরে ফেলে দিন, ও তবু আমি বলবো না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর শীতল কণ্ঠ। ওকে মেরে ফেলে দেবো, ডোন্ট ওয়ারি। ডিভাইস নিয়ন্ত্রিত বেসমেন্টের ভারী দরজাটা ধীরে ধীরে খুলে গেল। চুরুটের ধোঁয়া ওড়াতে ওড়াতে ভেতরে প্রবেশ করলো কায়ান। আধভেজা শরীরে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে দিল। ভেতরে ঢুকতেই চারজন গার্ড এগিয়ে এলো। একজন তার হাতে তোয়ালে ধরিয়ে দিল, আর একজন এগিয়ে দিল অ্যাস্ট্রে। কায়ান ধীরে ভঙ্গিতে চুরুটটা নিভিয়ে রাখলো সেই অ্যাস্ট্রের মধ্যে। তারপর তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে লোকটার সামনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই একজন গার্ড তার জন্য একটা চেয়ার এগিয়ে দিল। নিকোলাই কায়ানের কাছে এগিয়ে এসে লোকটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, 3 আওয়ার্স হয়ে গেল কিন্তু বাস্টার্ড মুখই খুলছে না। সামনের আহত উন্মুক্ত শরীরের ব্যক্তি সামনে উন্মুক্ত আহত শরীরের ব্যক্তি কায়ানকে দেখা মাত্রই কেঁপে উঠল। কিন্তু কায়ান বাঁকা হাসি দিয়ে বলে উঠল, খুলছে না নাকি খোলাতে পারিস নে? নিকোলাই হতভম্ব হয়ে গেল। এরপর কায়ান চেয়ারের উপর বসে লোকটার দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে বলে উঠল, লাস্ট চান্স, ভালোভাবে বলবি নাকি? কায়ান বাক্য সম্পূর্ণ না করে আবার শব্দ করে হেসে উঠল। মাথা নিচু করে এক গভীর নিঃশ্বাস ছেড়ে বলে উঠল। লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে উঠল, লাস্ট চান্স, ভালোভাবে বলবি নাকি হোয়াট এভার। তুই এমনি ছটফট করবি, বিকজ তুই কাকে টার্গেট করেছিলিস জানিস? জানবি, একটু ওয়েট। কায়ানের মুখের বাঁকা হাসি আরো চড়া হয়ে উঠল। আমি বুক করবো না। গার্ডসদের উদ্দেশ্যে গর্জন করে বলে উঠল, গার্ডস, স্টার্ট মিক্সড ফার্টিলাইজার থেরাপি। কথাটা শোনা মাত্রই লোকটার মুখ বিবর্ণ হয়ে গেল। আতঙ্কে তার শরীর কেঁপে উঠল। ভয়ে লোকটার প্যান্ট ভিজে উঠল। নিকোলাই বাঁকা হাসি দিয়ে কায়ানের দিকে মাথা ঘুরিয়ে বলল, কায়ানের রক্তিম চোখ আর তীক্ষ্ণ চোয়ালের বাঁকা হাসি যেন সামনে পড়ে থাকা লোকটার আত্মাকেও কাঁপিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই লোকটার উন্মুক্ত শরীরে চাবুকের দাগ বসেছে। সেখানে কায়ানের গার্ডরা ফার্টিলাইজার পাউডার দিয়ে ছড়িয়ে দিতে লাগলো। আর মুহূর্তে সেই ক্ষতস্থানগুলোতে আগুনের চেয়েও বহুগুণ তীব্র এক
মৃত্যু যন্ত্রণা ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। নাইলা সারসামাজ। নামটা শোনা মাত্রই গায়ান চোখ বুজে নিল। ঠোঁটের কোণে এক বিকৃত শীতল হাসি টেনে বিড়বিড় করে বলল। ও হালা, ইউ এগেইন। শিট। এরপর কায়ান চেয়ার ছেড়ে উঠে নিকোলাইয়ের দিকে তাকালো। ঠোঁটে তাচ্ছিলের বাঁকা হাসি ফুটিয়ে বলল, 3 hours, রাইট? শুধু শুধু তোর এনার্জি লস করলে নিক। ইউ নিড টু রেস্ট, গো। এই বলেই পেছন ঘুরে যেতে যেতে গার্ডগুলোর উদ্দেশ্যে কঠিন কণ্ঠে বলে উঠল, ওকে যন্ত্রণা দিতে থাকো, যেন যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে নিজের নিঃশ্বাস ত্যাগ করে। কথাটা বলেই গায়ান গোপন লিফটের দিকে এগিয়ে গেল। এই লিফটটি সংযুক্ত 4টি আলাদা রুমের সঙ্গে, আইদিন, এমির, নিকোলাই এবং কায়ানের গোপন রুমের সঙ্গে। প্রত্যেকের ওয়ার্ড্রোবের পেছনে লুকিয়ে আছে গোপন প্রবেশপথ, যা সরাসরি গিয়ে মেলে কায়ানের সে অতি গোপন রুমে। এই বেসমেন্টের প্রবেশাধিকার আছে মাত্র দুজনের, কায়ান আর নিকোলাই। এমনকি এখানে নিয়োজিত গার্ডদেরও আলাদা প্রবেশপথ, আলাদা রুম এবং নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। আর সবকিছুই বহুত স্তর নিরাপত্তার বলে আবদ্ধ হয়ে আছে। কাল লিফটে চড়ে নিজের গোপন রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই অত্যাধুনিক স্ক্যানিং সিস্টেম তার পুরো শরীর পরীক্ষা নিরীক্ষা করে নিল। পর মুহূর্তেই যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, ওয়েলকাম প্যান্থম। কায়ান ভেতরে ঢুকতেই ড্রয়ার থেকে ফোন বের করে নিল। রোজকারের মতো ডায়াল নাম্বারে কল লাগাতেই ওপাশ থেকে উদ্বিগ্ন পুরুষালী কণ্ঠে বলে উঠল, প্যান্থাম, আপনার কলের ওয়েট করছিলাম। কায়ান দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে গায়ে এলিয়ে এরপর কৌতূহল নিয়ে বলে উঠল, কোন আপডেট? ইয়েস প্যান্থাম, ওই গাইনোকোলজির স্টাফ থেকে একটা নিউজ জানতে পেরেছি। সে ফার্স্ট। প্যান্থাম, উনি জানিয়েছেন 20 বছর আগে আপনার মা অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে আপনার বাবা একজন গাইনোকোলজিস্টকে আপনার মায়ের চেক আপের জন্য এনেছিলেন। আর তখন আপনার মা তোমাসের অন্তঃসত্ত্বা ছিল। ওয়াই? কথাটা শোনা মাত্র এক মুহূর্তে গায়নের মুখের রং বদলে গেল। বিস্ময়ে তার চোখ বড় হয়ে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অস্থির পায়ে এদিক ওদিক হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আর ইউ শিওর, লুইস? ইয়েস স্যার, 100% শিওর। ইভেন ওই স্টাফ জানিয়েছেন আপনার মা বাবা নাকি অনেক হ্যাপি ছিলেন নিউজটা জানায় তো। আমার মাম্মাকে যে শয়তানা বাচ্চা বন্দি করে রেখেছে তার একমাত্র কাছের চামচাকে। প্যান্থাম, কে আবার? ওই বাস্টার্ড মার্সেলো? মার্সেলো, রাইট? কায়ন এই বলে নিজের চুল টানতে টানতে তাদের দাঁত পিষে বলে উঠল, আমার মাম্মা যদি আমাদের ছোট জানকে পৃথিবীতে নিয়ে আসে তবে তার এজ 19 বা 20 হবে, রাইট? ইয়েস প্যান্থাম, কিন্তু আমরা তো কোনো নিউজ পাইনি যে। লুইস, আই নিড এ ডিএনএ টেস্ট। আজ শুক্রবার, ভার্সিটি যাওয়ার নেই। সকালে মেয়েরা নাস্তা করে আদনান সাহেবকে দেখে এসেছে। আদনান সাহেব সুস্থ হয়ে বাসায় ফিরলে নিশাত বেগম ওনার সঙ্গে কথা বলে তারপর সবকিছু ঠিকঠাক হলে সবাই মিলে ইস্তাম্বুল ফিরে যাবে। কাল হয়তো আদনান সাহেবকে ডিসচার্জ দেওয়া হবে। স্নিগ্ধ সকাল গড়িয়ে এখন বিকেল। 5 জন মিলে লিভিং রুমে আড্ডা দিচ্ছে। রিদিয়া, জারিয়া, জিনিয়া, মাহিয়া, খুশবু বাদে সবার পরনে শাড়ি। সবাই হাসি ঠাট্টা করছে। এর মধ্যেই অ্যালেক্স এসে মাথা নিচু করে বলে উঠল, ম্যাম, স্যার খবর পাঠিয়েছে আপনাদের সবাইকে রেডি হতে বলা হয়েছে। স্যার এর এক আরবিক বিজনেস পার্টনার বাংলাদেশে এসেছে। সে এখানে স্যার এর জন্য এক বলরুম পার্টি অর্গানাইজ করেছে। আপনাদের সবাইকে নিজেদের পার্টনারের সঙ্গে সেই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। ম্যাম, স্যার আপনাকেও রেডি হতে বলেছে। আপনাদের স্টাইলিশ এক্ষুনি ড্রেস নিয়ে পৌঁছে যাবে। ঘন্টা 3 পর বিকেলের সোনালী আলো ধীরে ধীরে মিলিয়ে শহরে জ্বলে উঠেছে কৃত্রিম আলোর ঝলক। রিদিয়া দাঁড়িয়ে আছে নিজের পেন্ট হাউসের বেডরুমে বিশাল আয়নার সামনে। শেষবারের মতো নিজের সাজ দেখে নিচ্ছে। পরনে গাঢ় সবুজ রঙের ভারী জর্জেট শাড়ি। শাড়ির পাড় জুড়ে রানী রঙের বর্ডার, তার উপর সূক্ষ্ম সাদা পাথরের কারুকাজ, সঙ্গে মানানসই রানী রঙের পাথর খচিত ব্লাউজ। পেছনে মাত্র একটা নট, যা তার উন্মুক্ত পিঠের সৌন্দর্যকে আরো রহস্যময় করে তুলেছে। হলদে ফর্সা ত্বকে সবুজ রং যেন আরো দীপ্তিময় হয়ে উঠেছে। ধনুকের মতো বাঁকানো সরু কোমরে জড়ানো সূক্ষ্ম কোমর বন্ধনে বাদামি চুলগুলো একপাশে ঝর্ণার মতো নেমে এসেছে।
ঠিক তখনই ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো কায়ান। নিজের শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে বাইরে এসে দাঁড়াতেই যার চোখ স্থির হয়ে গেল, চুলগুলো সেট করা জেল দিয়ে। কিন্তু বাইরে বেরোতেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো রিদিয়াকে দেখে কায়ানের হাতটা হালকা কেঁপে উঠল, নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। কান ঢোক গিলল। রিদিয়ার কোমরের ওয়েস্ট চেইন আবারও ইস্তাম্বুলের কথা মনে করে দিল কায়ানকে। অবাধ চোখজোড়া বারবার গিয়ে থামছে রিদিয়ার কোমরের কাছে। কান কোনো মতে রিদিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো, কিন্তু পেছনে যেতেই আর এক কাণ্ড। এ কি ড্রেস! রিদিয়া একটু কাজল লাগাচ্ছিল, তখন আয়নার মধ্যে চোখ চলে যায় কায়ানের দিকে। রিদিয়া নিজেও খেয়াল করলো, যা দেখে চোখ ঘুরিয়ে বলে উঠল, কি দেখছেন? কারণ রিদিয়ার আরো কাছে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একটু দূরত্ব নেই। এরপর রিদিয়ার পিঠে নিজেকে ঘষতে ঘষতে কর্কশ কণ্ঠে বলে উঠল, দ্য মিরর। রিদিয়ার গায়ের ঘ্রাণে কায়ান মাতোখরা হয়ে উঠছে ভেতর ভেতর। কায়ানের এরকম নিজেকে ঘষার কারণে হৃদয়ের পেটের মধ্যে প্রজাপতি টানা মেলে উঠতে লাগলো, পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। এরপর রিদিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন? কেন? রাইট? ডু ইউ ওয়ান্ট টু নো? কথাটা শেষ হতেই কায়ান রিদিয়াকে এক ছটকায় নিজের দিকে ঘুরিয়ে নিল। এরপর রিদিয়ার উন্মুক্ত পিঠে নিজের কঠোর হাত বোলাতে লাগলো। এরপর কায়ানের দিকে তাকিয়ে উন্মুক্ত পিঠে নজর রেখে জবাব দিল। এই যে আমি বেস্ট ভিউ দেখতে পাচ্ছি। রিদিয়া নিজেকে একটু সামলে কায়ানের তীব্র গতিতে ওঠানামা করা বুকে হাত রেখে বলে উঠল, যাকে মানেন না তাকে স্পর্শ করাকে বেস্ট ভিউ বলছেন? হাউ ফানি! কান ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিদিয়ার ব্লাউজের নটটা খুলে দিল। রিদিয়ার সারা শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কায়নের শার্ট মুচড়ে ধরল। এরপর কায়নের হাত চলে গেল রিদিয়ার ঢেউ খেলানো কোমরে। রিদিয়া এরপর এত জোরে কায়নের শার্ট মুচড়ে ধরল যে শার্টের তিনটে বোতাম ছিঁড়ে নিচে পড়ে গেল। সেই মুহূর্তে কায়ন রিদিয়ার কোমর বন্ধনীতে হাত রেখে কর্কশ কণ্ঠে বলে উঠল, যখন কোনো প্রপার্টির ওপর কারো নামের শিলমোহর পড়ে যায়, তখন সে সেখানে পা রাখুক বা না রাখুক, ওই প্রপার্টি চিরকাল তার নামেই থাকে, মিসেস আরসলান। রিদিয়ার গরম নিঃশ্বাস কানের বুকে আশ্রে পড়ছে। পর রিদিয়া কাপা কণ্ঠে বলে উঠল, আমি আপনার কোনো প্রপার্টি নই নিশ্চয়ই। কথাটা শেষ করার আগেই কান এক ঝটকায় রিদিয়ার কোমর বন্ধনী ছিঁড়ে ফেলল। রিদিয়া অবাক হয়ে গেল। সেই মুহূর্তে কায়ান আবার রিদিয়াকে ছেড়ে দিল। এরপর পা বাড়িয়ে ড্রয়ারের কাছে চলে গেল কায়ান। সেখান থেকে একটা সিজার নিয়ে রিদিয়ার সামনে দাঁড়ালো। রিদিয়া হতভম্ব হয়ে উঠেছে। কায়ান আবার রিদিয়াকে ঘুরিয়ে দিল আয়নার দিকে। বাঁকা হাসি দিয়ে রিদিয়ার ব্লাউজের পেছন সিজার দিয়ে কাটতে কাটতে বলে উঠল, বাট ইউ আর মাইন্ড বেবি, রাইট? এই বলে সে একটু ঝুঁকে রিদিয়ার পিঠে একটা মিষ্টি কামড় দিয়ে হাসকি কণ্ঠে বলে উঠল। আর এই যে আমার নামের শিলমোহর। রিদিয়া চোখ বন্ধ করে নখ দিয়ে খামচে ধরল ড্রেসিং টেবিলে। এরপর রিদিয়ার উন্মুক্ত উদর আঁকড়ে ধরে একের পর এক পিঠে নিজের নামের সিলমোহর এঁকে দিল। কিছুক্ষণ পর কায়ান রিদিয়াকে ছেড়ে নিজের মুখের বাঁকা হাসি সরিয়ে তীক্ষ্ণ চোয়াল আরো কঠিন ভাব নিয়ে ওখান থেকে নিজের শার্ট খুলতে খুলতে চলে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলে উঠল, চেঞ্জ দ্যাট গডড্যাম ড্রেস, চেঞ্জ দ্যাট গডড্যাম ড্রেস। আমার প্রপার্টিতে এক ফোঁটা কারো বাঁকা দৃষ্টি পড়লে ঠিক এই ড্রেসের মতোই তাকেও স্লাইস করবো উইদাউট আ সেকেন্ড থট। হৃদয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীর এখনো হালকা কাঁপছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। বেশ কিছুক্ষণ পর রিদিয়া কালো রঙের দামি সিকোয়েন্সের শাড়ি পরে নিচে নেমে এলো। কলারওয়ালা ফুল হাতা ব্লাউজ, তবু ফুটে উঠেছে তার সৌন্দর্য মারাত্মকভাবে। কালো স্যুট পরে নিচে দাঁড়ানো কায়নের চোয়াল আবারও তীক্ষ্ণ হয়ে উঠল। দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে উঠল, ফক। পাশে দাঁড়ানো এমি, রায়দিন, নিকোলাই সবাই হা হয়ে তাকিয়েছে, যা দেখে কায়ন মুহূর্তে গর্জে উঠল। হয় জারিয়া, নিকোলাই, খুশবু খিলখিল করে হেসে উঠল। ওদিকে রিদিয়া ওদের কাছে আসতেই কায়ন দাঁড়ানোর সময়ও দিল না। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল লিফটের দিকে। রিদিয়া চোখ মুখ কুচকে বলে উঠল, এরকম ভাবে টানছেন কেন? কায়ন কোনো জবাব দিল না। লিফট ধরে নিচে চলে গেল। নিচে যেতেই আজ আর রেঞ্জ রোভার না, কায়নের রোলস রয়েস গাড়িটা এসে দাঁড়ালো। গাড়ির ড্রাইভার বেরিয়ে দরজা খুলতেই কায়ন গম্ভীর কণ্ঠে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, আউট,
নো নিড টু ড্রাইভ। ড্রাইভার মাথা নাড়িয়ে সরে গেল। এরপর হৃদয়কে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে বেরোতেই পেছন পেছন দুটো গার্ড সহ এসইউভি ও এক এক করে সবার গাড়ি বেরিয়ে পড়লো। কিন্তু তাদের হয়তো জানা নেই যে তাদের জন্য সামনের মুহূর্তে কি অপেক্ষা করছে। রাস্তা দিয়ে কায়নের গাড়িটা চলছে। গাড়ির মধ্যে নীরবতা। হৃদয়া তার চুলগুলো কানের পিছনে গুজে কাছের জানলা দিয়ে রাতের শহর অনুভব করছে। কিন্তু হৃদয়ার কানের বড় বড় ঝুমকোগুলো যেন কায়নের দৃষ্টি আকর্ষণ করছে। মনে মনে নিজের উপরই বিরক্ত হলো। কায়নের হাত জোড়া স্টিয়ারিং এর উপর শক্ত করে ধরা, কারণ তার হাত থরথর করে কাঁপছে। আগুন সঙ্গে রাখবে আর তার জ্বালা অনুভব করবে না, এটা কি সম্ভব? ধৈর্যের নিয়ন্ত্রণ হারিয়ে কায়ন একটু অসহায় কণ্ঠে বলে উঠল, বেবি, তোমার কানের পাশ থেকে চুলগুলো সরাবে প্লিজ? ওই ঝুমকোগুলোর কারণে আমার হাত কাঁপছে। এভাবে চললে আমি গাড়ির ব্রেক ফেল করে বসবো। হৃদয়া ঘাড় ঘুরিয়ে হতমব হয়ে বলে উঠল, মানে ড্রাইভ করতে পারছেন না মানে? মারার প্ল্যানে আছেন নাকি? মরতে না চাইলে তোর চুলগুলো দিয়ে তোর ঝুমকা থাক, নইলে ড্যাম শিওর আমি অ্যাক্সিডেন্ট করবো। হৃদয়ার চোখ মুখ কুচকে চুলগুলো দিয়ে কান ঢাকতে রাখতে বলল। ধুর, ভালো লাগে না। কেউ কোনো কথা বলল না, কিন্তু হৃদয়া কি মনে করে বলে উঠল, মিস্টার আরসলান, আমার না একটা ড্রিম ছিল। কায়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাস্তার দিকে তাকিয়ে বলল, হোয়াট? যদিও আমি জানি আমার ড্রিম কি, সেটা আপনার শোনার ইচ্ছে একটুও নেই, তবুও বলতে চাই। শোনার ইচ্ছে নেই সত্যি? বলতে চাইলে বলো। আমার খুব শখ ড্রাইভিং শেখার। হৃদয়ের এই শখের কথা কায়ন আগে থেকে জানে, তবুও হৃদয়ের সঙ্গে দুষ্টুমি করার জন্য বলল, বেবি, ইউ অলরেডি নো হাউ টু ড্রাইভ, দ্যাটস ওয়াই ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। কথাটা শোনা মাত্রই হৃদয়ের রাগ উঠল। সে ভালো করে জানে কায়ন মজা করছে, তাই মুখ ঘুরিয়ে বলল, শেখাবেন না বললেই হয়, তো রঙ্গ করার কি আছে যত সব। ওকে, শেখাবো, বাট তার আগে যে তোকে রাইড শিখতে হবে। কথাটা শোনা মাত্রই হৃদয়ার চোখে খুশির রেখা ফুটে উঠল। তারপর উৎফুল্লতা নিয়ে বলে উঠল, ওয়াও, রাইডও শিখবেন? কখন শেখাবেন? কথাটা শেষ হতেই কায়ন গাড়িটা পাশে দাঁড় করিয়ে এরপর ঝুঁকে হৃদয়ের দিকে ঝুঁকে পড়ল। হৃদয় বুঝে উঠতে পারল না। এরপর হৃদয়ের সিট বেল্ট খুলে এক ঝটকায় গাড়ির মধ্যে হৃদয়কে নিজের কোলে বসিয়ে নিল। হৃদয় হতভম্ব হয়ে গেল। আবার কি করবে এই লোক? আবার কি করবে এই লোক? যে কিছু বললে তা সোজাভাবে হবে না, হৃদয় ভালোভাবে বুঝে গেছে। কারণ হৃদয়ার চুলে মুখ ঘষে বলে উঠল, এখনই শেখাবো। এখন শেখালে হবে? হৃদয় আমতা আমতা করে হাসির ভান করে বলে উঠল, আপনি কি কার রাইডের কথা বলছেন? আমি ভাবলাম বাইক রাইডের কথা হচ্ছে। কায়ান এরপর হৃদয়াকে সামনের দিকে ঘুরিয়ে হৃদয়ের উদর ধরে নিজের আরো কাছে নিয়ে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল। হুম, জাস্ট রাইড অন মি বেব। হৃদয়া চমকে উঠল। চোখ বড় বড় করে কাঁপতে কাঁপতে বললে উঠল, মানে? কায়েন হৃদয়াকে নিজের দুপায়ের মাঝখানে আলতো করে বসিয়ে দিল। মুহূর্তেই হৃদয়া যেন তার উষ্ণ উপস্থিতির আবরণে আটকে গেল। তারপর ধীরে ধীরে নিজের চিবুকটা রাখলো হৃদয়ার কাঁধে। তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল হৃদয়ার ঘাড়, আর তাতেই হৃদয়ের সারা শরীর শিহরণে কেঁপে উঠল। কায়নের দুহাত হৃদয়ার বাহুবে নরম স্রোতের মতো নেমে এলো। আঙুলের মৃদু স্পর্শে যেন এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল তার শরীর জুড়ে। শেষে হৃদয়ার হাত দুটোকে নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে এনে রাখলো স্টিয়ারিং এর উপর। হৃদয়া থরথর করে কাঁপছে। বুকের ভেতরটা যেন ছন্দ ভুলে গেছে। মনে মনে নিজেকেই বকছে কার কাছে যে গাড়ি চালানো শেখার ইচ্ছেটা প্রকাশ করেছিল। ঠিক তখনই গান অডিও সিস্টেম অন করলো। নরম সুরে ভেসে উঠল কায়নের প্রিয় বাংলা গান। কায়ন হৃদয়ার হাত নিজের হাতের মধ্যে রেখেই আলতো চাপ দিল স্টিয়ারিং এর উপর। তারপর তার পায়ের উপর নিজের পা রেখে ধীরে ধীরে এক্সেলেটরে চাপ প্রয়োগ করলো। রাতের কৃত্রিম আলোয় গাড়ি সামনে এগিয়ে চলল।